দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ দিয়ে সাজানো আমাদের এই বিভাগীয় খবর। আজকে আমরা জেনে নিব ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাগুলোর খবরাখবর। সঙ্গে থাকছি পুরো আয়োজনটিতে আমি তানফির আহমেদ। আপনার মোবাইল ফোনটি কি হারিয়ে গেছে, চুরি অথবা ছিনতাইকারী নিয়ে গেছে? থানায় জিডি করেছেন, মাসের পর মাস পার হয়েছে কিন্তু পাননি কোনো প্রতিকার। এমন সব বিপদগ্রস্ত গ্রাহকদের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন 2 এর ক্রাইম সেল বিভাগ। তারা বিনামূল্যে এ সকল চুরি হওয়া ফোন এবং বিকাশে প্রতারিত হওয়া টাকা সহ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়ে যাওয়াটিও উদ্ধার করে দিচ্ছেন বিনামূল্যে। কলেজ পড়ুয়া মেয়ের ছবি দিয়ে এক প্রতারক ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা করছিল। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয় পরিবারকে। প্রতিকার চেয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় জিডি করার মাস পেরোলেও কোনো সুরাহা পাচ্ছিলেন না। অবশেষে মুক্তাগাছা অ্যাপিবিয়ানের দ্বারস্থ হলে দুদিনে মেলে সমাধান। আমার মেয়ের নামে কেউ একটা ফেক আইডি খুলেছিল, তো এটা ওর জন্য একটা সমস্যাই ছিল। আমার মেয়ে যখন আমাকে বলল তখন আমি থানায় জিডি করলাম। তো তখন ওইখান থেকে আর কি জানতে পারলাম যে APPM যে সাইবার ক্রাইম সেলটা আছে সেখানে এগুলো সলভ করা হয়। তো আমি এখানে আসি, একটু হতাশাগ্রস্ত ছিলাম যে হঠাৎ করে এইরকম একটা সমস্যা কেমনে ফেস করব। তো এখানে আসলে ওনাদের আন্তরিকতায় আল্লাহর রহমতে ওই দিনই সলভ হয়ে যায়। শুধু ফেসবুক সমস্যা নয়, অনেকের ছিনতাই হওয়া মোবাইল ফোন, বিকাশ প্রতারকের কাছে খোয়ানোর টাকাও উদ্ধার করে দিচ্ছেন অ্যাপিবিয়ান 2 এর সাইবার ক্রাইম সেল। APBN-এর যে সেবাটা আমরা পেয়েছি, এই সেবাটা যদি আমরা থানায় পেতাম তাহলে আমার ফোনটা 4 মাস আগেই পেয়ে যেতাম। সো আমার মতে সকল থানার পর্যায়ে এই সেবাটা পৌঁছায় দেওয়ার দরকার, তাদেরকে আরও গুরুত্ব দিয়ে এই সেবাটা প্রদান করা দরকার। অক্টোবরের 25 তারিখ 2024 সালেরই বাস থেকে আমার ব্যাগ সহ চুরি হয়ে যায়। ব্যাগে 2টা ফোন ছিল, তো একটা বক্স না থাকে আমি জিডি করতে পারি নাই। আমি ফেসবুক থেকে জানতে পারি যে APPN হচ্ছে হারানো ফোনগুলো উদ্ধার করে। তো 2 মাস পরে আমি আজকে আমার ফোনটা ফিরে পাইছি। বুধবার আনুষ্ঠানিকভাবে সারা দেশ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন গ্রাহকদের কাছে বুঝিয়ে দেন কর্তৃপক্ষ। হারানো ফোন পেয়ে উচ্ছ্বসিত গ্রাহকরা। এটা তো ভাষায় প্রকাশ করার মতো না, কারণ ফোনটার আশা ছেড়েই দিছিলাম। এতদিনের পুরনো ফোনটা যে আমি আবার ফিরে পাবো, এটা আসলে আমার কল্পনাতেই ছিল না। এই 2টি সাইবার ক্রাইম সেলের মাধ্যমে আমরা প্রতি মাসে প্রায় শতাধিক পরিমাণ মোবাইল উদ্ধার করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা 101টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। সাথে সাথে আমরা সাইবার ক্রাইমের বিশেষ করে ফেসবুক আইডি হ্যাক হয়েছে এরকম 5টি হ্যাক আইডিকে পাসওয়ার্ড উদ্ধার করে ফেরত দিলাম, এবং তাছাড়া একটি টেলিগ্রাম আইডিও উদ্ধার করে দিয়েছি আমরা। এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া প্রায় কত টাকা, 38,000 টাকা, এটা আমরা অন্য অ্যাকাউন্টে ভুলক্রমে চলে গিয়েছিল, সেটাও আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। আমরা উদ্ধার করে দিচ্ছি প্রায় ছিনতাই মোবাইল বা চুরি বা হারানো যে কোনোভাবে হোক না কেন, থানার জিডি কপি যদি আমাদের কাছে দেওয়া হয় তাহলে সেই জিডি সূত্র ধরে আমরা মোবাইলটা উদ্ধার করে থাকি। ডিসেম্বর মাসে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের 101টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। শেরপুরের সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়ছে দিন দিন কলার চাষ। পাহাড়ি অঞ্চল কলা চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় এখানকার কৃষকরা এককালীন ফলন হওয়া সত্ত্বেও কলা চাষ করে লাভের মুখ দেখছেন। শেরপুরের শ্রীবর্দী উপজেলাতে প্রায় প্রতিদিন $1.5 কোটি টাকার কলা বিক্রি করা হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারেও বিক্রি করছেন এখানকার কৃষকরা। শেরপুরের শ্রীবর্দী উপজেলার কলাকান্দা চৌকিদার বাড়ি বাজার। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকার পাইকারি ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম এই এলাকা। সীমান্তের পাহাড়ি এলাকায় উৎপাদিত কলা স্থানীয় চাহিদা মিটিয়ে এখন যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। প্রতিদিন অন্তত $1.5 কোটি টাকার কলা কেনা বেচা হয় প্রায় 20 জেলার পাইকারি ক্রেতা বিক্রেতার মাধ্যমে। আজকে 16-17 বছর আগে আমি মধুবুক্তনে ব্যবসা করতাম। এখন আজকে 10 বছর যাবৎ আমার শ্রীবর্দী থানা উৎপাদন কলা হইতেছে প্রায় দৈনিক প্রায় 30-40 লাখ টাকার মতন বেচা কিনা হয়। এই বাজারে কোনো খরচ নাই। এখন আমার আর মধুপুর যাইতে হয় না, এখন আমি শ্রীবর্দীতে অনেক বাগান কিনি এবং এই বাজারে বিক্রি করি। এই বাজারে প্রায় দৈনিক 30 লক্ষ টাকার মতো বেচা কিনা হয়। আমি বাগানে মাল কিনি, আমি মাল কিনে আপনার অনেক মুকামে পাঠাই
কিশোরগঞ্জ পাঠাই, সিলেট পাঠাই। আমি জামালপুর থেকে প্রত্যেক দিন এই বাজারে আসি চিরিপদ্দি এই কলাকান্দা মুড়ে কলা নেওয়ার জন্যে। আগে আপনার এই জায়গায় অনেক ধান আবাদ হইতো, এখন কলা আবাদ হয়, আমরা এগুলার এসে কলা পাই। মোটামুটি লাভই আছে। মধুপুর আগে কিনতাম, এখানে কিনি, মোটামুটি ভালো আছে, 12 মাসে কলা পাওয়া যায়। এদিকে অল্প সময়ে অন্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভের আশায় এককালীন ফলন কলা চাষে ঝুঁকছেন শেরপুর সীমান্তের কৃষকরা। প্রতিনিয়তই বাড়ছে কলা চাষির সংখ্যা। স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে এই কলা চাষ। কৃষকরা কলার আবাদ কইরা অনেকটাই লাভবান, আর এখানে অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে, তারা কলা নিয়ে যায় লাভবান, আমরাও লাভবান, ভালো আমদানি চলে। আর এখানে 12 মাসই কলা পাওয়া যায়। 1 কাঠা জমি লাগাইলে আপনার ধান হয় 2 আবাদে স্কিম দিলে হয় 3 মণ, বা ধান হয় 2 মণ 5 মণ, কারণ 3 মণ ধান এটা 2 খরচ হয়ে যায়। ওরকম লাভ আমরা বুঝি নাই, পাই নাই। এখন কলা করে বুঝলাম যে না 60 কেজি চারা যদি লাগাই বেতন যা 30,000 টাকা, 30,000 টাকা বেচলে আমার 10,000 টাকা 15,000 যদি খরচ জায়গা, তাও আমার মোটামুটি 20,000 টাকা লাভ থাকে। আমার এখানে অনেক কলার উৎপাদন বেশি, কলার ব্যবসা মোটামুটি ভালো ভালো কলা নামে অনেক দূর দূরান্ত কলার ব্যাপারে আসে, কলা কিনা বেচা হয়, ভালো দামে বেচা কেনা হয়, ভালো টাকায় তারা বিক্রি করতে পারে। তো দূর দূরান্তের অনেক পাইকার এসে এখান থেকে কলা নিয়ে যায়, কারোর কাছে কোনো ট্যাক্স দিতে হয় না, কোনো খাজনা দিতে হয় না, নিঃস্বাধীনভাবে এই জায়গা থেকে আর কি একটা ছোট আড়ত থেকে এখন বড় পর্যায়ের একটা হয়ে গেছে। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন কলা চাষে প্রতি একরে প্রায় 4 লাখ টাকা লাভ পাচ্ছেন কৃষকরা। তাই স্বল্প সময়ে অধিক লাভের আশায় অন্য ফলন ছেড়ে কলা চাষে ঝুঁকছেন এই এলাকার স্থানীয়রা। শ্রীবর্দী উপজেলায় 320 হেক্টর জমিতে কলা আবাদ হচ্ছে। ধানের তুলনায় কলা চাষে অধিক লাভ হয়, কৃষকরা কলা চাষের দিকে উদ্বুদ্ধ হচ্ছেন। বর্তমানে কৃষক প্রতি একর জমিতে প্রায় 3 থেকে 4 লাখ টাকা লাভবান হচ্ছে কলা চাষ করে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর শ্রীবর্দী উপজেলাতে 320 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে, যা গেল বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। একসময় গান বাজনা, পুঁথিপাঠ আর বই বাঁধাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন নেত্রকোনার আব্দুর রহমান বয়াতি। নিজ হাতে লিখেছেন গল্প, কল্পকাহিনী, পুঁথি। মুক্তিযুদ্ধে রক্তে লেখা ইতিহাস নামের বইও একসময় প্রকাশিত হয়। এখন তার বই বাঁধাইয়ের কাজটি ভালো চলছে না, তাই আব্দুর রহমান বয়াতির জীবন কাটছে বেশ দুঃখ কষ্টে। প্রথমে বন্দনা করি প্রভু নিরাকার, যাহার কুদরতে পয়দাতা মাম সংসার। তথ্য প্রযুক্তির করাল গ্রাসে পুঁথিপাঠ আর কল্পকাহিনীর মতো লোকজ সংস্কৃতি আজ প্রায় বিলুপ্তির পথে। তবুও শেকড় আঁকড়ে আছেন নেত্রকোনার আব্দুর রহমান বয়াতি। একসময় গান বাজনা ও পুঁথিপাঠের পাশাপাশি বই বাঁধাইয়ের কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেন তিনি। ধরণীতে লেখাপড়া করে না যেইজন, ধরাতে সুযশ তার হয় না কখন। 1982 সাল থেকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠের এক কোণে একটি টং দোকান নিয়ে বই বাঁধাইয়ের কাজ শুরু করেন আব্দুর রহমান বয়াতি। আগে চাহিদা থাকলেও এখন যুগের পরিবর্তনে কমে গেছে বই বাঁধাইয়ের কাজও। বর্তমানে নানা কষ্টে জীবন চললেও অভ্যস্ততা থেকে এখনও এই পেশা ছাড়তে পারেননি বলে জানান তিনি। আমার দোকানে আমি বসি, আমার জীবনের শেষ লগ্নে আইসা পড়ছি। এখন এই বই বাঁধাই ছাড়া অন্য কোনো কাজ জানাও নাই। মাঝে মাঝে যখন কাজকর্ম না থাকে তখন বৈশা বৈশা লিখি, মনে যা চায় তাই লিখি, আর হঠাৎ কাজ কামে আসলে করি। অভ্যাসবশতই বৈশা থাকি। বর্তমানে কাজ কাম খুব খারাপ। আয়ের ঘাটতি মেটাতে দোতারা তৈরি সহ নানান কাজ করেন আব্দুর রহমান। প্রতিভাবান এই ব্যক্তি জীবনে লিখেছেন অসংখ্য পুঁথি, কবিতা ও গল্প। 2023 সালে নিজের লেখা একটি বই প্রকাশ করেন তিনি। এখনও পড়ে আছে অসংখ্য লেখা। সুযোগ পেলে সেগুলোও প্রকাশ করতে ইচ্ছুক আব্দুর রহমান। যেগুলি লিখছি এগুলি পাণ্ডুলিপি আকারে আছে। তার মধ্যে 21শে বই মেলায় 2023-এ একটা বই প্রকাশ হয়েছে। এটা হলো স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে লেখা বাঙালিদের নির্যাতনের 250 বৎসরের ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের নির্যাতনের ইতিহাস। এটা নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে ওই শেখ হাসিনা পর্যন্ত 250 বৎসরের ইতিহাসকে কেন্দ্র করে আমি লিখছি। স্থানীয়রা মনে করেন আব্দুর রহমানের দরকার পৃষ্ঠপোষকতার। রহমান বয়াতি বাংলা একাডেমির বইটাও লেখছে,
উনি বাউল শিল্পী হিসাবে ভালো একজন শিল্পী, তার ইনকামের কোনো সোর্স না থাকার কারণে বই বাঁধাই করে আগের মতো চলতে পারে না, মানবতার দিন যাপন করতেছে। পুঁথিপাঠ এবং এই যে বাউল গান এগুলা তো বাংলার ঐতিহ্য হারায় গেছে। তো এইসব শিল্পীরা যদি সরকারিভাবে বা সবাই সহযোগিতা করে তাহলে হয়তো ওনার একটা জীবন ফিরে পাইতে পারে, আর কি চলার একটা রাস্তা হইতে পারে। বই বাঁধাই তো এখন আর আগের মতো নাই, কারণ হলো এখন মানুষ মোবাইলেও অনেক বই পুস্তক পড়াশোনা করে, যার কারণে কিন্তু এই ওনার যে ওই ব্যবসাটা এটা আসলে একটা বিলুপ্তির পথেই। আমরা চাই ওনার আসলে সরকার ওনার প্রতি একটু সুদৃষ্টি দেখ। ৪২ বছরের দীর্ঘ পথ চলায় নানান প্রতিকূলতা ও আয় রোজগারে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আব্দুর রহমান বয়াতি তার কাজের প্রতি একনিষ্ঠ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিভাগীয় শহর হবার পরেও ময়মনসিংহের সাথে ঢাকার কোনো আন্তনগর ট্রেন চলাচল নেই। এমনকি চট্টগ্রাম বাদে অন্য কোনো বিভাগীয় শহরের সাথে সরাসরিও ট্রেন চলাচল করে না ময়মনসিংহ থেকে। আর এতে রেলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই জনপদের মানুষ। নিরাপদ ও আরামদায়ক হওয়ার কারণে রেল ভ্রমণ পছন্দের তালিকায় থাকে যাত্রীদের। সেই জায়গায় বরাবরই অবহেলিত ময়মনসিংহবাসী। বিভাগীয় শহর হওয়ার পরেও এখনো পর্যন্ত ঢাকার সাথে চালু হয়নি সরাসরি কোনো আন্তনগর ট্রেন সংযোগ। যে কয়টি ট্রেন চলাচল করছে অন্য জেলা থেকে, সেখানেও ময়মনসিংহের জন্য বরাদ্দ রয়েছে নামমাত্র আসন। জাইরা যাইতে লাগে 20 টাকা, আর বাইরে উঠে গেলে লাগে 150 টাকা 200 টাকা। 20 টাকাতে টিকিট করতে পারে না, মোহনগঞ্জ 200 টাকা নিচে যাইতে পারে না, কিন্তু বাইরে উঠে, কিন্তু রেল হইলো 30 টাকা ভাড়া, তারপরে অধিকাংশ লোক টিকিট করে না। আমরা সার্ভিসিং ভালো চাচ্ছি এবং সেবার পরিত্যাগ সিকিউরিটি বিষয়টা গভর্নমেন্টে ভাবা উচিত। এটা সিকিউরিটি প্রয়োজন। মাঝে মাঝে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এগুলো আমরা নিউজ পাচ্ছি। গভর্নমেন্টের দিকে নজর দেওয়া উচিত। সকালে ট্রেনে পরে দেখা গেল যে কেওয়াটকালি বলে যায় এই জায়গা থেকে একটা ছেলের হাত থেকে জানলা দিয়ে মোবাইল নিয়ে গেছে আর কি, এরকম কিছু বিষয় আছে আর কি। রাত্রে মনে করুন যে মানে লোক সংখ্যা কম হইলেও মনে করুন যে সব বগিতে লোক থাকে না, পুলিশে একজন পুলিশ থাকে, তারপর সব মানুষে এক বগিতে নিয়ে আসে আর কি। তথ্য মতে ময়মনসিংহ জংশন দিয়ে তিস্তা, জামালপুর, অগ্নিবীণা, হাওড়া এক্সপ্রেস সহ প্রতিদিন 8 জোড়া ট্রেন চলাচল করে, যেখানে ঢাকাগামী 7টি আন্তনগরে ময়মনসিংহ গফরগাঁও স্টেশনে সব মিলিয়ে সিট বরাদ্দ রয়েছে 707টি। আর চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসে সিট রয়েছে 596টি, যা যাত্রী চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। অভিযোগ রয়েছে ময়মনসিংহ জংশন দিয়ে বিভিন্ন জেলায় যে সমস্ত লোকাল ট্রেন চলাচল করে সেখানে নিরাপত্তাহীনতার শঙ্কায় থাকেন যাত্রীরা। প্রায়ই ঘটে ট্রেনে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। সময়মতো টিকিট পাই না ময়মনসিংহ একটা বিভাগ, আশা করি যে টিকিটের যাতে সময় মতো মানে আমরা যাতে টিকিট পাই, ঠিক আছে, যাতায়াতে যাতে সমস্যা না হয়। এখানে নিজস্ব কোনো রেল ট্রেন নাই, আমাদের নিজস্ব রেল ট্রেনের দরকার আছে। হ্যাঁ, আর রেলের মান সেবা আগে যা ছিল তাই আছে, আরও উন্নত হওয়ার দরকার। যদি টিকিটে বরাদ্দ আর একটু বেশি থাকতো তাহলে যেমন সকলে টিকিট পাইতো, ফ্যামিলি নিয়ে চলতে সুবিধা হতো। এসে দেখি টিকিট তো নাই, 10 দিন আগেই ফিল আপ হয়ে গেছে অনলাইনে। এখন তো আমাদের যাওয়ার জন্য খুব সমস্যা। আর আমরা ট্রেনে যাব এটার জন্যই, বাসে যাইতে পারি না, জার্নি করতে পারি না, বমি হয়। ট্রেনে আসন সংখ্যা বাড়ানো সহ সার্বিক মান উন্নয়নে প্রস্তাবনা প্রেরণের কথা জানিয়েছেন ময়মনসিংহ স্টেশন মাস্টার। আর যাত্রী নিরাপত্তায় জোর দেওয়ার কথা বললেন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ইন্টারসিটি চলাচল করছে 8 জোড়া এবং বাকি 17 জোড়া লোকাল মেল ট্রেনে 17 জোড়া। আর আপনি যেটা বললেন টিকিট যাত্রীর তুলনায় অতি নগণ্য, এটা আমাদের হাই অফিসিয়াল সবসময় আমরা ওনাদের ভিজিটে আসলাম ওনাদের কাছে আমরা দাবি করি, অথবা আমাদের যে ডিমান্ড আমরা জানিয়ে দিয়ে থাকি, ওনারা চেষ্টা করুন ওদের মতো বরাদ্দের চেষ্টা করবেন, আমাদেরকে সবসময় আশ্বাস দিয়ে জানা আর কি। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইতিপূর্বে আমাদের এই জারিয়া লোকাল ট্রেনে 2টা ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ডাকাতির কাজে যারা জড়িত ছিল আসামিদেরকে আমরা গ্রেপ্তার করেছি, আমরা মালামাল উদ্ধার করেছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে তারা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে। ময়মনসিংহ থেকে ঢাকাগামী নতুন আন্তনগর ট্রেন চালু সহ রেল সেবার মান উন্নয়নে আরও আন্তরিক হবেন কর্তৃপক্ষ, এমনটা চাওয়া যাত্রী সাধারণের। সুলতান মাহমুদ কনিক,
চ্যানেল 24 ময়মনসিংহ। দর্শক, এই ছিল আজকের আয়োজন বিভাগীয় খবরে। এতক্ষণ সঙ্গে থাকা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কাল আবারও হাজির হব ভিন্ন রকম সংবাদ নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।